নমস্কার, প্রত্যেককেই শুভেচ্ছা। আজকে আমাদের যে ক্লাস, সেই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে মোটর ডেভেলপমেন্ট। এখানে দুটো শব্দ আমরা লক্ষ্য করতে পারি, একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কি? মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের জীবনেই পরিবর্তন হয়। এই পরিবর্তন বৃদ্ধির কারণে হতে পারে, এই পরিবর্তন শিক্ষার কারণে হতে পারে, এই পরিবর্তন কালচারের কারণে হতে পারে, এই পরিবর্তন সমাজের কারণে হতে পারে। এবং এই যে পরিবর্তনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অর্থাৎ যাকে আমরা বিকাশ বলি, বিকাশের কারণেও কিন্তু মানুষের জীবনে পরিবর্তন আসে এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ডেভেলপমেন্ট বা বিকাশ হলো জীবনব্যাপী ক্রম উন্নয়নশীল যে গুণগত এবং পরিমাণগত পরিবর্তন, তাকে আমরা বিকাশ বলি। এই বিকাশের বহুমাত্রিক ধারণা হিসাবে বিকাশের বিভিন্ন রূপ আমরা লক্ষ্য করতে পারি। এই রূপগুলি হচ্ছে যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আমি সংক্ষেপে লিখছি PHED, মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তারপর আছে সোশ্যাল ডেভেলপমেন্ট, তারপর আসছে মরাল ডেভেলপমেন্ট, তারপর আসছে কগনিটিভ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এরকম অনেকগুলি ডেভেলপমেন্টের বিভিন্ন অভিরূপ আমরা লক্ষ্য করতে পারি। এই যে ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে জীবনের ক্ষেত্রে, তা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এই ফিজিক্যাল ডেভেলপমেন্টেরই একটা অংশ হচ্ছে এই মোটর ডেভেলপমেন্ট, যা আজকে আমাদের আলোচনার মূল বিষয়। অর্থাৎ যদি আমি সমগ্র এই যে বৃত্তটাকে ডেভেলপমেন্ট ধরি, তাহলে এই ডেভেলপমেন্টের এটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে মরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের একটা অংশ হচ্ছে এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের একটা অংশ হচ্ছে এই যে অংশ, যেটা আমি কালো কালি দিয়ে গোল করে দিলাম, সেই ফিজিক্যাল ডেভেলপমেন্টের একটা অংশ হচ্ছে মোটর ডেভেলপমেন্ট। ঠিক আছে? এইবার মোটর শব্দটা কি? মোটর শব্দটা সবসময় রিলেটেড টু মাসকুলার মোটর। মোটর ডেভেলপমেন্ট, মোটর বলতে আমরা বুঝি মোটর অলওয়েজ রিলেটেড টু মাসকুলার ডেভেলপমেন্ট। এইবার আমরা মোটর ডেভেলপমেন্টের সংজ্ঞার দিকে চলে যাচ্ছি। মোটর ডেভেলপমেন্ট ব্যাপারটা আচ্ছা, এই ডেফিনেশন আমরা লক্ষ্য করলে পারি। মোটর ডেভেলপমেন্ট প্রথমে বলা হয়েছে যে motor development refer to the development of a child bones, muscles and ability to move around and manipulate his or her environment। প্রথম সংজ্ঞায় বলা হয়েছে যে motor development refer to the development of a child bones, muscles and ability to move around and manipulate his or her environment। দ্বিতীয় সংজ্ঞায় বলা হয়েছে motor development means the physical growth and strengthening of a child's bones, muscles and ability to move and touch his or her environment। এই গেল এটা, আর এটা গেল ইংলিশে ডেফিনেশন। বাংলায় আমরা লক্ষ্য করলে পারি মোটর ডেভেলপমেন্ট যাকে বলা হয় সঞ্চালনমূলক দক্ষতার বিকাশ বলতে বুঝি মানব শিশুর দৈহিক ক্ষমতা, যেগুলি সমন্বয় ক্ষমতা, কর্মতৎপরতা এবং বিভিন্ন পেশিকে সঠিকভাবে ব্যবহার করতে পারার ক্ষমতার বিকাশই হলো সঞ্চালনমূলক দক্ষতা। দ্বিতীয় সংজ্ঞায় লক্ষ্য করলে পারি শিশুর পেশি সঞ্চালন ক্ষমতার অর্থ হলো স্নায়ুতন্ত্র ও পেশিসমূহের সঞ্চালনমূলক ক্রিয়াকলাপের মাধ্যমে দৈহিক কাজকর্মকে নিয়ন্ত্রণ করা বিকাশের ক্ষমতা। এই গেল ডেফিনেশন। এই যে আমরা যে আমাদের জীবনে যতগুলি এই যে হাঁটি, আমরা সাঁতার কাটি, আমরা দৌড়াই, আমরা কোনো জায়গায় বসি, কোনো জায়গায়
চলাফেরা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই যে যাওয়ার পেছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মোটর ডেভেলপমেন্ট। আমি যে লিখছি, আমি যে কথা বলছি, এই যে আমি যে এই কথাটা লিখলাম, এটার পেছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মোটর ডেভেলপমেন্ট। যদি আমার মোটর ডেভেলপমেন্ট না হতো, আমি বসতে পারতাম না, সাঁতার কাটতে পারতাম না, সাইকেল চালাতে পারতাম না, কোনো কিছু লিখতে পারতাম না। এই মোটর ডেভেলপমেন্টের দুটো ভাগ আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ মোটর ডেভেলপমেন্ট দুই ধরনের, মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুই ধরনের স্কিল আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে গ্রস মোটর, একটা হচ্ছে গ্রস মোটর স্কিল, আর একটা হচ্ছে ফাইন মোটর। একটা হচ্ছে গ্রস মোটর, একটা হচ্ছে ফাইন মোটর। এই যে গ্রস মোটর ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? গ্রস মোটর ডেভেলপমেন্ট ইনভলভস the development of large muscles in the body. These muscles allow to sit, stand, walk, run, and among other activities. অর্থাৎ গ্রস মোটর স্কিল ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি আমাদের যে শরীরের যে লার্জ মাসেল, বড় মাসেল পেশিগুলি আছে, সেই পেশিগুলির যদি বিকাশ হয়, তখন আমরা বলতে পারবো যে আমাদের গ্রস মোটর ডেভেলপমেন্ট হয়েছে। এই গ্রস মোটরের ডেভেলপমেন্টের কারণেই কিন্তু আমরা বসতে পারি, সাইকেল চালাতে পারি, সাঁতার কাটতে পারি, হাঁটতে পারি, ফুটবল খেলতে পারি। এই গ্রস মোটর বলতে বোঝা আমাদের যে লার্জ মাসেল, বড় পেশিগুলি আছে, সেই পেশিগুলির যখন বিকাশ হয়, তখন আমরা বলতে পারি যে আমাদের গ্রস মোটর ডেভেলপমেন্ট হয়েছে। আর ফাইন মোটর ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি যে আমাদের যে ছোট মাসেলগুলি আছে, সেই ছোট মাসেলগুলি যখন ডেভেলপমেন্ট হয় এবং যার ফলে আমরা লিখতে পারি, এই যে কলমটা ধরতে পারলাম, কোনো কিছু উপর থেকে নিচে তুলতে পারা, এই ধরনের কাজ করতে পারি, তখন আমরা বলবো যে আমাদের ফাইন মোটর ডেভেলপমেন্ট হয়েছে। গ্রস মোটর, গ্রস যাকে বাংলায় বলা হয় স্থূল, আর ফাইন যাকে বাংলায় বলা হয় সূক্ষ্ম। এই যে ফাইন মোটর এবং গ্রস মোটরের ক্ষেত্রে আমি যে মাসুলের কথা বললাম, কত বড় মাসুল, যে 4 ইঞ্চি বড় হলে আমি তাকে গ্রস মোটর বলবো, আবার 4 ইঞ্চির ছোট বললেই আমি তাকে ফাইন মোটর বলবো। এইরকম কোনো বর্ডার লাইন কিন্তু আমাদের কাছে নেই। আসলে কাজের প্রকৃতির উপর ভিত্তি করে আমাদের বুঝতে হবে কোনটা গ্রস মোটর অ্যাক্টিভিটি, স্কিল অ্যাক্টিভিটি, আর কোনটা ফাইন মোটর স্কিল অ্যাক্টিভিটি। ঠিক আছে? যেমন আমার কাছে 5 কেজি চাল একটা পাত্র থেকে নিচে পড়ে গেল, সেই চালটা আমার তুলতে হবে। এখন এই তোলার ক্ষেত্রে আমার কি ধরনের স্কিল দরকার? গ্রস মোটর স্কিল দরকার না ফাইন মোটর স্কিল দরকার? প্রথম অবস্থায় যখন 5 কেজি চাল যখন তুলতে যাব, তখন কিন্তু আমি এইভাবে করে তুলবো, অর্থাৎ এই ক্ষেত্রে আমার প্রথমে গ্রস মোটর স্কিল দরকার। তারপর যখন চালের পরিমাণ কমে আসবে, অল্প চাল থাকবে, তখন কিন্তু আমি এইভাবে তুলতে পারবো না, তখন আমাকে এই আঙ্গুল দিয়ে তুলতে হবে। তখন বলবো যে আমার ফাইন মোটর ডেভেলপমেন্ট হয়েছে বলে কিন্তু আমি ওই চালগুলি তুলতে পেরেছি। এই যে একটা পুতুল, এই পুতুলটাকে যদি আমি নেই, তাহলে লক্ষ্য করতে পারবো সে বসতে পেরেছে। সেটা কি? সেটা কিন্তু গ্রস মোটর অ্যাক্টিভিটি। সে হাঁটতে পারছে, সেটা কি? গ্রস মোটর। সে এইভাবে নুতে পারছে, সেটাও কিন্তু গ্রস মোটর। এবার সে এই পুতুলটা যদি লেখে, তাহলে লেখার ক্ষেত্রে তার কি হবে? আঙ্গুলের দরকার হবে। এই ক্ষেত্রে স্মল মাসেল ডেভেলপমেন্ট দরকার। এই যে সে লেখার ক্ষেত্রে যে দুটো আঙ্গুল ব্যবহার করতে পারলো, সেটা কি বলতে পারবো? ফাইন মোটর স্কিল অ্যাক্টিভিটি। ঠিক আছে? এবার আমরা মোটর ডেভেলপমেন্টের নীতির দিকে চলে যাচ্ছি। মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি নীতি আমরা লক্ষ্য করতে পারি? কি কি নীতি প্রিন্সিপাল আমরা লক্ষ্য করতে পারি? প্রথম যে মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা পাই, সেটা হলো সেফালোক্যাডাল। প্রথমটা হচ্ছে সেফালোক্যাডাল, তারপরে হচ্ছে প্রক্সিমোডিস্টাল,
তৃতীয় হচ্ছে গ্রস টু স্পেসিফিক। গ্রস টু স্পেসিফিক, এই হচ্ছে তিনটা নীতি আমরা লক্ষ্য করতে পারি। প্রথমটা হচ্ছে সেফালোক্যাডাল, দ্বিতীয়টা হচ্ছে প্রক্সিমোডিস্টাল এবং তৃতীয়টা হচ্ছে গ্রস টু স্পেসিফিক। সেফালোক্যাডাল, সেফালোক্যাডাল বলতে আমরা কি বুঝি? সেফালো বলতে বোঝায় মাথা, আর ক্যাডাল বলতে বোঝায় পায়ের দিকের অংশ, অর্থাৎ ডেভেলপমেন্ট ফ্রম হেড টু ফুট। অর্থাৎ যেই ডেভেলপমেন্টটা আমাদের উপরের দিক, শরীরের উপরের দিক থেকে, একটা যদি একটা মানুষ হয় তাহলে মানুষের উপরের দিক থেকে ডেভেলপমেন্টটা ক্রমশ নিচের দিকে নামবে। যেমন প্রথমে মাথার বিকাশ হবে, তারপর হাতের বিকাশ হবে, এবং এই উপর থেকে, অর্থাৎ এই ক্ষেত্রে মোটর ডেভেলপমেন্টটা কি হয়, উপরের দিক থেকে ক্রমশ নিচের দিকে নামে। অর্থাৎ মাথার বিকাশ হবে, তারপর হাতের বিকাশ হবে। যেমন হাতের ব্যালেন্স, দুটো হাতের ব্যালেন্স আগে আসবে, কিন্তু তারপরে আসবে দুটো পায়ের ব্যালেন্স। এই হচ্ছে এই নীতিটাকে বলা হয় সেফালোক্যাডাল নীতি। তারপর হচ্ছে প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টালে কি বলা হয়েছে, আমাদের দেহকাণ্ডের যে নিকটবর্তী যে অঙ্গগুলি আছে সেই অঙ্গগুলির বিকাশ আগে হয়, তারপর দূরবর্তী অঙ্গগুলির বিকাশ হয়। অর্থাৎ আমি যদি বডি স্ট্রাকচারের মূল কাণ্ডটা ধরি, মূল কাণ্ডটা যদি এইরকম আমাদের বডি স্ট্রাকচারের মূল কাণ্ডটা, এই যে মূল কাণ্ডটা, তাহলে দেখা যায় এই মূল কাণ্ডের সঙ্গে আশেপাশে এরিয়া কোনটা, আমার হাত, আমার হাতের এই জায়গার বিকাশ কিন্তু আগে হচ্ছে, তারপর হচ্ছে আমার আঙ্গুলের বিকাশ। এই যে নীতিটা, সেই নীতিটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল নীতি। এইবার হচ্ছে গ্রস টু স্পেসিফিক। তৃতীয় নীতিটা হচ্ছে গ্রস টু স্পেসিফিক, অর্থাৎ মোটর ডেভেলপমেন্ট, সঞ্চালনমূলক বিকাশ আমাদের সামগ্রিক দিক থেকে একটা স্পেসিফিক দিকে আমাদের যায়। সামগ্রিক দিক থেকে ক্রমশ স্পেসিফিক দিকে যায়। যেমন একটা শিশুকে যদি সে কোনো ছোট অবস্থা, যার মোটর ডেভেলপমেন্ট চলছে, সে যখন একটা অবজেক্ট ধরতে যায় তখন সে কি করে, সে সমগ্র শরীরটাকে ওই অবজেক্টের দিকে এগিয়ে নিয়ে যায়। তারপর ধীরে ধীরে যত মোটর ডেভেলপমেন্ট এগিয়ে যায়, ততই সে সমগ্র শরীরটাকে নেয় না, সে অবজেক্টটাকে ধরার জন্য পার্টিকুলার অঙ্গ, যেমন আঙ্গুল দরকার, সে আঙ্গুলটাই সে ওই অবজেক্টের কাছে নিয়ে যেতে পারে। এই একটাকে বলা হয় গ্রস টু স্পেসিফিক। আরো কতগুলি নীতি আছে, সেই নীতিগুলি হচ্ছে যে মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স লক্ষ্য করতে পারি। নেক্সট আরেকটা হচ্ছে মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের সমস্ত, যেমন আমার দুটো হাতের মোটর ডেভেলপমেন্ট কিন্তু একসঙ্গে হয়েছে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করতে পারি যে একটা হাতের মোটর ডেভেলপমেন্ট তুলনামূলক একটু কম হয় এবং একটা হাতের ডেভেলপমেন্ট বেশি হয়। যেমন এর জন্যই আমি রাইট হ্যান্ডেড, আমি এই রাইট হ্যান্ড দিয়ে লিখি, রাইট হ্যান্ড দিয়ে আমি যত ভালো করে লিখতে পারবো তত ভালো করে কিন্তু আমি কি করতে পারবো না, আমি লেফট হ্যান্ড দিয়ে লিখতে পারবো না। আরেকটা নীতি হচ্ছে যে মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার লার্জ যে মাসেলগুলি আছে সেগুলির বিকাশ আগে হয়, তারপর যে ছোট মাসেলগুলি আছে সেই ছোট মাসেলগুলির বিকাশ তারপরে হয়। এইগুলো মোটামুটি নীতিগুলি। এখন আমরা শৈশবকালে মোটর ডেভেলপমেন্ট কিভাবে হয় তা আমরা দেখব। ছবির মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি। এই যে প্রথম নবজাতক, সে ভ্রূণ অবস্থায় যেই রকম জন্মের সঙ্গে সঙ্গে ভ্রূণ অবস্থায় যেই রকম থাকে জন্মের সময় মাতৃগর্ভে, ঠিক জন্মের পর সে সেই রকম অবস্থান করে। যেই তার 1 মাস বয়স হয়ে গেল, সে কি করে, সে শুয়ে মাথাটা তুলতে পারে, এবং 2 মাস বয়সে সে মাথাও তুলতে পারে এবং সে তার বুকও তুলতে পারে। 3 মাস বয়সে সে কি করে, সে এইভাবে শুয়ে সে হাত এবং পা উপরে তুলতে পারে এবং কোনো অবজেক্ট ধরার চেষ্টা করে। এই 4 মাস বয়সে কেউ সাহায্য নিয়ে শিশু কি করতে পারে, শিশু বসতে পারে, এবং 5 মাস বয়সে সে তার মার কোলে বসতে পেরেছে এবং কোনো অবজেক্ট সে ধরতে পেরেছে। 6 মাস বয়সে সে একটা খালি চেয়ারে সে বসতে পারে এবং অবজেক্টও ধরতে পারে। 7 মাস বয়সে কারোর সহযোগিতা ছাড়াই সে বসতে পারে।
8 মাস বয়সের শিশু কি হয়, সে দাঁড়াতে পারে, তবে এক্ষেত্রে তাকে কেউ সাহায্য করতে হয়। এবং 9 মাস বয়সের শিশু কি করে, শিশু কোনো অবজেক্টকে ধরে দাঁড়াতে পারে। 10 মাস বয়সে সে হামাগুড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। 11 মাস বয়সে শিশু কি করতে পারে, সে দাঁড়াতে পারে, তবে এই ক্ষেত্রে অন্যের সাহায্য একান্ত প্রয়োজন। 12 মাস বয়সে শিশু কোনো অবজেক্টকে ধরে সে দাঁড়াতে চেষ্টা করে এবং সক্ষম হয়। 13 মাস বয়সে শিশু সে হামাগুড়ি দিয়ে সে সিঁড়ির উপরে উঠতে পারে, নিচে নামতে পারে। 14 মাস বয়সে শিশু একা একা দাঁড়াতে পারে এবং 15 মাস বয়সে সে কারো সাহায্য ছাড়াই সে হাঁটতে পারে। এই ফিগারটা হচ্ছে শৈশবের সঞ্চালনমূলক বিকাশের দক্ষতা কিভাবে হয় তা আমি এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। এইবার আমি যাচ্ছি আমাদের যে মোটর ডেভেলপমেন্ট বিভিন্ন কারণে ডিলে হয়, কি কারণে আমাদের মোটর ডেভেলপমেন্ট ডিলে হয় সেটা আমি তুলে ধরব। এমটি লিখছি, এমডি মানে মোটর ডেভেলপমেন্ট, সংক্ষেপে লিখলাম আমি এমডি মানে মোটর ডেভেলপমেন্ট। ডিলে, কি কারণে মোটর ডেভেলপমেন্ট ডিলে হয়? প্রথম কারণ হচ্ছে ডিজিজ। প্রথম কারণ হচ্ছে ডিজিজ। যদি বাচ্চার কোনো ডিজিজ থাকে তাহলে কিন্তু বাচ্চার মোটর ডেভেলপমেন্ট দেরিতে হবে, অর্থাৎ ডিজিজের কারণে বাচ্চার মোটর ডেভেলপমেন্ট ধীরে হয়। এই ডিজিজ বাচ্চার জন্মগতভাবে হতে পারে এবং জন্মের পরবর্তী কারণেও হতে পারে। এই যদি বাচ্চার কোনো অসুখ থাকে তাহলে তার মোটর ডেভেলপমেন্ট দেরিতে হয়। নেক্সট হচ্ছে মাল নিউট্রিশন। শিশু যদি মাল নিউট্রিশন অর্থাৎ অপুষ্টিজনিত কারণে ভোগে, অপুষ্টিজনিত সমস্যায় ভুগে, তাহলে কিন্তু শিশুর মোটর ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হয় এবং দেরি হয়। অর্থাৎ অনেক শিশু আমরা লক্ষ্য করতে পারি অপুষ্টিজনিত রোগের শিকার। এই অপুষ্টিজনিত সমস্যা যদি শিশুর মধ্যে থাকে তাহলে তার মোটর ডেভেলপমেন্ট কিন্তু দেরিতে হবে। নেক্সট, সাইজ অফ এ বডি। মোটর ডেভেলপমেন্ট বিকাশের ক্ষেত্রে যদি বাচ্চার বয়সের সঙ্গে সাযুজ্য রেখে যদি তার উচ্চতা, দৈর্ঘ্য, ওজন বৃদ্ধি না পায় তাহলেও কিন্তু তার মোটর ডেভেলপমেন্ট দেরিতে হবে। অর্থাৎ সাইজ অফ এ বডি, যদি সাইজ অফ এ বডিতে কোনো সমস্যা থাকে, অর্থাৎ বাচ্চার বয়সের তুলনায় তার দৈর্ঘ্য বাড়েনি, উচ্চতা বাড়েনি, ওজন বাড়েনি, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার মোটর ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হবে। নেক্সট হচ্ছে effect of গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টস এর এফেক্ট। যদি গার্মেন্টস এর এফেক্টের কারণেও কিন্তু বাচ্চার মোটর ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হতে পারে। যেমন এক্ষেত্রে বলতে পারি জুতো। বাচ্চার জুতো যদি ছোট থাকে তাহলে বাচ্চা কি করে, সেই জুতো পরে সে তার আঙ্গুলগুলিকে সঞ্চালন করতে সক্ষম হয় না। এই যে জুতোর কারণে কিন্তু বাচ্চার ওই আঙ্গুলের যে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। তেমনি বাচ্চাকে যদি খুব টাইট কোনো জামা কাপড় পরানো হয় তাহলে কিন্তু বাচ্চার মোটর ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হতে পারে। নেক্সট হচ্ছে ল্যাক অফ ইন্সপিরেশন। ল্যাক অফ ইন্সপিরেশন অর্থাৎ যদি বাচ্চাকে যদি ইন্সপিরেশন কম দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার মোটর ডেভেলপমেন্ট দেরিতে হবে। যেমন বাচ্চা হঠাৎ করে দাঁড়াতে শিখলো, এই ক্ষেত্রে তার বাবা মা যদি তাকে অনুপ্রেরণা না দেয়, যে বলে যে তুমি পড়ে যাবে, দাঁড়ানোর কোনো প্রয়োজন, বসে যাও, তখন কিন্তু বাচ্চা অনুপ্রেরণা পায় না। যদি অনুপ্রেরণা না পায় তাহলে বাচ্চা পরবর্তী মোটর স্কিলগুলি সে রপ্ত করতে পারবে না এবং তার মোটর ডেভেলপমেন্ট
হবে না। ল্যাক অফ ইন্সপিরেশন অর্থাৎ অনুপ্রেরণার অভাবও কিন্তু মোটর ডেভেলপমেন্ট দেরিতে হতে পারে। যেই ফ্যামিলিতে বাচ্চাদের অনুপ্রেরণা বেশি দেওয়া হয় সেই পরিবারের বাচ্চাদের মোটর ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয়। নেক্সট হচ্ছে ফিয়ার, ভয়। ভয়ের কারণেও কিন্তু মোটর ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হতে পারে। কিভাবে? যেমন বাচ্চা দাঁড়াতে গিয়ে কোনো কারণে পড়ে গেল এবং সে ব্যথা পেল, সেই ব্যথার কারণে সে ভয় পেয়েছে এবং এই ভয়ের কারণে সে কি করতে পারে, নেক্সট টাইম আর দাঁড়ানোর চেষ্টা নাও করতে পারে। যদি বাচ্চার মধ্যে কোনো তিক্ত অভিজ্ঞতা, এই তিক্ত অভিজ্ঞতা থেকে যদি ভয় সঞ্চার হয় তাহলে কিন্তু বাচ্চার মোটর ডেভেলপমেন্ট দেরিতে হবে। এই ভয়ের কারণে সে সঞ্চালনমূলক কাজ করতে তার মধ্যে অনীহা লক্ষ্য করা যাবে। সুতরাং ভয় মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিলে হওয়ার কারণে একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে আমরা বিবেচনা করতে পারি। নেক্সট হচ্ছে লো ইন্টেলিজেন্স। অর্থাৎ যাদের আইকিউ তুলনামূলক কম, সার্ভেতে দেখা গেছে, রিসার্চে দেখা গেছে যে সমস্ত বাচ্চাদের ইন্টেলিজেন্স তুলনামূলক কম সেই সমস্ত বাচ্চাদের মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেরি লক্ষ্য করা যায়। এই হচ্ছে কজেস অফ ডিলে ইন মোটর ডেভেলপমেন্ট। কি কারণে মোটর ডেভেলপমেন্ট ডিলে হয়, দেরি হয়? প্রথম হচ্ছে ডিজিজের কারণে, নেক্সট হচ্ছে মালনিউট্রিশনের কারণে, নেক্সট দেন হচ্ছে সাইজ অফ এ বডি, তারপর হচ্ছে এফেক্ট অফ গার্মেন্ট, ল্যাক অফ ইন্সপিরেশন, ফিয়ার এবং লো ইন্টেলিজেন্স। এই মোটামুটি 6টার কারণেই কিন্তু বাচ্চার মোটর ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হতে পারে। এই গেল আজকে বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট দিন আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ঘরে থাকো এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।